বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম মহান আল্লাহ তাআলার নাম স্মরণ করে। দর্শক, আপনাদের সাথে আছি আজকে আমি মোহাম্মদ ইকবাল গাজী। দর্শক, আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য আসলাম। সেই ভিন্ন বিষয়টা হচ্ছে, গতকালকে আমি একটা টক শোতে দেখলাম আমাদের এই জাতীয় নাগরিক পার্টির এনসিপির একজন নেতা বলছিলেন যে নামটা হচ্ছে শিশির শিশির ভাই বলছিলেন যে সরকার যা করছে তা সব কিছুই ব্যর্থ। সরকার কোনো দিকেই কোনো সফলতা অর্জন করতে পারে না। তবে শিশির মনির ভাইকে বিশেষভাবে অনুরোধ করে বলবো, ভাই, 17 বছরের একটা খাদে পড়া দেশকে 5 মাসে কতটা নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় সেই জিনিসটা যদি একটু আপনি খুলে বলতেন আমাদেরকে। আজকে আপনি যদি সেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জায়গায় আপনি বসতেন, তখন আপনি বুঝতেন যে দেশ পরিচালনা করতে কতটা কষ্ট আর দেশ পরিচালনা করাটা কতটা হার্ড লাইফ। আসলে দূরে থাকি তাই তো সব কিছু বোঝা যায় না। আমরা যখন দূরে বসে বসে টপকা টপকা বড়িগুলা ফুসকুনিতে পালাচ্ছি আর খালি বলতেছি মাছ ধরে না কেন। ভাইয়া, মাছ তো পানির নিচে ফুসকুনিতে। পানির নিচে মাছটা কোন জায়গায় আছে সেটা কিন্তু আপনি জানেন না। সেক্ষেত্রে আপনি আদার লাগাইছেন বড়শিতে, সেই বড়শিটা আপনি ফুসকুনিতে পালাইছেন, মাছ কখন ধরবে সেটা আপনি বলতে পারবেন না। 16 বছর 17 বছর দেশটা যে পরিস্থিতিতে ছিল বা আছে, ওই অবস্থায় যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব দেশটাকে হাতে নিয়েছে, উনি একা মতে দেশটা হাতে নেয় নেই। সারা বাংলাদেশের 20 কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে তিনি সরকার গঠন করেছেন। তিনি সরকার গঠন করার পরে দেশটাকে নিয়ে যেভাবে তিনি ভাবতেছেন, যেভাবে দেশটাকে নিয়ে তিনি চিন্তা করতেছেন, এইভাবে চিন্তা করার মতো বর্তমানে বাংলাদেশে এমন কোনো পাবলিক আছে বলে অন্ততপক্ষে আমি ইকবাল গাজী মনে করি না। জানি না আপনার মনে কি আছে। আপনারা খালি একটা কথাই বলেন যে জুলাই যুদ্ধ। আরে ভাই, জুলাই যুদ্ধের এখন ব্যান গাড়িতে করে ফুটপাতে বসে হকারি করতেছে কেন রে ভাই? আপনারা না জুলাই যুদ্ধা? আজকে যদি আপনারা সারা বাংলাদেশের প্রত্যেকটা জুলাই যুদ্ধকে খুঁজে খুঁজে বের করতে পারতেন, বের করে করে তাদেরকে সহযোগিতা করতে পারতেন, তাহলে বলতাম যে হ্যাঁ, আপনারা জুলাই যুদ্ধের পক্ষে আছেন। হ্যাঁ, একটা সময় তো আপনারা জুলাই যুদ্ধ ছিলেন, কিন্তু এখন তো আপনারা জুলাই যুদ্ধ আর কোনো কাজে করতেছে না, জুলাই যুদ্ধের পক্ষে কোনো কথাই বলতেছে না। শুধু জুলাই নামটা আপনারা মুখে নিচ্ছেন, বাস্তবে শুধু আপনারা আপনাদের ফায়দাটুকু লুটিয়ে নেওয়ার জন্য আপনারা চেষ্টা করতেছেন। আসুন আমি একজন ব্যক্তির নাম বলি, সম্রাট ভাই। আজকে বেশ কিছুদিন ধরে সম্রাট ভাইকে মিডিয়াতে দেখি না, কিন্তু সেই সম্রাট ভাই কিন্তু একজন জুলাই আন্দোলনের সময় বিশাল ভূমিকা পালন করছিলেন। তখন তিনি যেভাবে অনলাইনে এসে, মিডিয়াতে এসে, টিভির পর্দায় এসে তিনি কথা বলেছিলেন, তিনি হচ্ছেন দ্বিতীয় একজন শহীদ ওসমান হাদিবের মতো। হ্যাঁ, আজকে যদি এই ওই যে আপনাদের কি জানি পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব যেভাবে ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করতেছে, যেভাবে কথা বলতেছে, ওই জায়গায় যদি সম্রাট ভাই আসতো, ঠিক সম্রাট ভাইয়ের কথা, সম্রাট ভাইয়ের মুখের ভঙ্গিমা, সম্রাট ভাইয়ের আচার আচরণ সবকিছু, আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি যে সবকিছু হাদিবের কে ফলো করে তিনি কথাবার্তাগুলো চালিয়ে যাচ্ছেন। ওনার যে কথাগুলো ছিল সেগুলো ছিল একদম হাদিবের মতো। শহীদ ওসমান হাদিবে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কিন্তু আমি আমার দৃষ্টিতে দেখতেছি যে বর্তমানে শহীদ ওসমান হাদিবের জায়গাটুকু দখল করার জন্য একজন মানুষ আছে এখনো বাংলাদেশে। সেই মানুষটা হচ্ছে, আপনারা অনেকে জানেন না, সেটা হচ্ছে সম্রাট ভাই। সম্রাট ভাইয়ের কথার ভিতরে এতটা মাধুর্য, এতটা মধুময়ী কথা আমি সেই জুলাই যুদ্ধ আন্দোলনকারীদের ভিতরে কারোর মাধ্যমে পাইনি। সেই জুলাইতে আপনারা অনেকেই ছিলেন পিনাকি ভট্টাচার্য দাদা, দাদার অনেক 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 অবদান, সাগর ভাইয়ের অনেক অবদান, সাংবাদিক ইলিয়াস ভাইয়ের অনেক অবদান, সম্রাট ভাইয়ের অনেক অবদান, বিএনপির হাজার হাজার লাখ লাখ নেতাদের অনেক অবদান। ধান খেতের সিপায় তো ভাই আপনারা ঘুমান নাই, মশার কামড় আপনারা খান নাই, সেজন্য আপনারা বুঝেন না। যদি ধান খেতের সিপায় ঘুমাইতেন, মশার কামড় খাইতেন, তাইলে বুঝতে পারতেন। 17 বছর 16 বছর ধান খেতের সিপাই সিপাই কারা ঘুমাইছে, কারা এই দেশে যুদ্ধ চালিয়ে গেছে, কারা জীবন দিছে। আপনাদের কি মনে আছে হোমনা বালসারামপুরের রহিম রহিম নামে যে ছেলেটা, সাকিবের আসনেরই, সেই ছেলেটা কিন্তু ছিল একজন বিএনপির কর্মী। উনি কিন্তু ওনার
জীবনটা সেই একটা সমাবেশে দিয়ে দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? সেই স্বৈরাচার সরকার বলি আর যে বিগত দিনের আওয়ামী লীগ সরকার বলি, সেই সরকারের কর্মীদের হাতে তিনি জীবন দিয়ে শহীদ হয়েছেন। তো তাদের কথা আপনারা ভুলে যান। শুধু আপনার একটাই কথা, জুলাই যুদ্ধ, জুলাই যুদ্ধ। আরে ভাই, জুলাইতে যারা সামনে সারিতে ছিল, ঠিক আছে, আপনারা সামনে সারিতে ছিলেন, আপনাদেরকে সামনে রেখে আপনাদের ব্যাগিনসিতে কে যোগানদার ছিল সেটা কি আপনারা জানেন না? অবশ্যই জানেন। জানার পরও না জানার ভাব ধরে আছেন কেন রে ভাই? না জানার ভাব ধরে আছেন। সাধারণ পাবলিক জানে আমি একজন শ্রমিক, একজন ড্রাইভার। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু দেখছি, সেই 17টা বৎসর বিএনপি সরকার কিভাবে যে দেশটাকে সরকার দলের সাথে মোকাবেলা করে আসছিল সেটা আপনি দেখেন নাই। আপনি কি ভুলে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর টাক ছিল? ওইটাই আপনারা মনে করেন যে আপনাদের জন্য ভালো ছিল। যদি এই কাজটা আপনাদের সাথে হইতো তাহলে আপনারা তখন মনে হয় যে পুরা মিডিয়া জগৎটাকে দখল করে নিতেন যে আমরাই সবচেয়ে বেশি জুলাই যুদ্ধে। কিন্তু বিএনপি কি জুলাই আন্দোলন, জুলাই যুদ্ধ হিসেবে কথা বলে যাচ্ছে? আসুন এবার আরেকটা কথা বলি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব কি জুলাই যুদ্ধের বিরুদ্ধে কথা বলে? উনি তো আপ্যায়ন চেষ্টা করে যাচ্ছেন জুলাই আন্দোলনকারী যারা ছিল তাদেরকে কিভাবে কি করা যায়, তাদেরকে নিয়ে কিভাবে সামনের দিকে আগানো যায়, তাদেরকে কিভাবে একটা কর্মসংস্থা করে দেওয়া যায়, তাদেরকে কিভাবে এই তাদের চলাফেরার রাস্তাটুকু করে দেওয়া যায়, সেই চিন্তাটা তো ওনার ভিতরে আছে, মাননীয় প্রধানমন্ত্রীর ভিতরেও আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর ভিতরেও আছে। আপনারা বলেন জুলাই যুদ্ধের কোনো বিচার হচ্ছে না, কিভাবে বুঝতাম আমরা বিচার হইতেছে না? ধৈর্যই কি বিচার করা যায়? আপনি আজকে মনে করেন যে একটা ট্রেনে উঠছেন, ঢাকা থেকে আপনি কক্সবাজার যাবেন, সেটার জন্য যাওয়ার জন্য যে সময়টুকু প্রয়োজন সেই সময়টুকু কি আপনি দিবেন না? আপনারা তো সেই সময়টুকু দিতে চাচ্ছেন না। আপনারা চাচ্ছেন কি ভাত রান্না করছেন, পাতিলে রেখে সাথে সাথে মুখে দিয়ে দিতে। আর ভাই, ভাতটা যে রান্না করছেন, ভাতে যে মার আছে, যেটা গ্রামের ভাষা বলে হ্যান, ওটা তো হ্যান গালতে হবে, মারটা গালাইতে হবে। তারপরে মার গালানোর যে সময়টা লাগে ওই সময়টাও তো আপনি ওই পাতিলটাকে দিতে হবে। তখন না মারগুলো একদম পুরো ক্লিয়ার হয়ে নিচে পড়বে। তারপরে চুলাতে দিয়ে একটু টানাইয়া ঘরে নিতে হবে। তারপর তরকারি দিয়ে সেই প্লেটগুলোতে নিয়ে তারপর ভাতগুলো খাইতে হবে। সেটারও একটা প্রয়োজন, সময়ের প্রয়োজন। সেই সময়টুকু আপনারা দিতে চাইতেছেন না। যে সরকারটা গঠন করলো মাত্র 5 মাস, সেই 5 মাসে সরকারের উপর আপনারা যেভাবে নিয়ন্ত্রণ করার জন্য প্রেশার দিচ্ছেন, সেই প্রেশারগুলো দেওয়া মানে কি জানেন? সারা বাংলাদেশের পাবলিক আপনাদেরকে বুঝে ফেলতেছে। আপনারা যতই মনে করেন যে সামনের সারিতে আসার চেষ্টা করতেছেন, ততটাই আপনার পিছনের সারিতে চলে যাচ্ছেন। তো আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলবো, এনসিপি একটি ভালো দল। আমরা চাই সেই দলটা বাংলাদেশে সেকেন্ড পর্যায়ে যাক। সেটা যেতে হলে আপনাদের মুখের যে ভাষা, নাসিরুদ্দিন সাহেবের যে ভাষা, প্রথমত আপনারা ওই জায়গাটাকে হাত দিতে হবে। ওই জায়গায় যদি আপনারা হাত না দেন, তাহলে সেই জুলাই আন্দোলন ব্যর্থ। আমরা যারা জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিলাম, আমরা যারা মনে করেন যে রাস্তায় নামছিলাম, আমাদের রাস্তায় যাওয়াটাও ব্যর্থ। কেন ভাই? আপনারা যদি নিজেকে নিজে প্রশ্ন করেন, আজকে সারা বিশ্বের পরিস্থিতি কি? এতে এখন সারা বিশ্বে আবারও যুদ্ধ লাগতেছে। বিশ্বের পরিস্থিতি ভয়াবহ। এই ভয়াবহ অবস্থায় যখন বাংলাদেশে তেল ঢুকাইতে পারবে না, এলএনজি গ্যাস ঢুকবে না, এগুলোর দাম বাড়বে, তখন আপনারা রাস্তায় নেমে আন্দোলন শুরু করে দিবেন। তেলের দাম বাড়লো কেন? তেলের দাম কমতে হবে, কমতে হবে। গ্যাসের দাম বাড়লো কেন? গ্যাসের দাম কমতে হবে, কমতে হবে। আপনারা নাইমে দেবেন। সেটা তো আমরা বুঝি কেন বাড়তেছে। তাহলে আপনারা যদি এতই পাওয়ার, যদি আপনারা তেলের দাম কমানোর জন্য এতই প্রেশার কিক করতে পারেন, এলপিজি গ্যাসের দাম কমানোর জন্য এতই প্রেশার কিক করতে পারেন সরকারকে, তাহলে আসলে বিশ্বযুদ্ধটা আপনারা অফ করে দেন না। যে বিশ্বযুদ্ধটা এখন চলতেছে সেটা অফ করে দেন। কিন্তু আপনারা গর্ত করবেন, গর্ত কইরা সে গর্ত পূরণ করার জন্য মাটি দিবেন না, আবার বলবেন এখানে গর্ত কেন? গর্ত তো আপনারা করতেছেন। আপনাদের কাছে দুইটা হাত জোর করে অনুরোধ করবো, ভাই, দেশে অস্থিতিশীল তৈরি করবেন না, সৃষ্টি করবেন না। কারণ এমনিতেই বিশ্বের পরিস্থিতি খুব ভয়াবহ, খুবই খারাপ অবস্থা। এই খারাপ অবস্থায় যদি আপনারা মনে করেন যে একটু সরকারকে সহযোগিতা না করেন, সহযোগিতার হাত সরকারের প্রতি যদি না বাড়াইয়া দেন, তাহলে সরকার দেশটা চালানোর জন্য একটা হিবিজিবির ভিতরে পড়ে যাবে। সাধারণ পাবলিক কষ্ট পাবে। কষ্ট তো আপনারা পাবেন না, আপনারা তো অনেক কিছু ভোগ করতে পারতেছেন। এই যে একবার এই নোয়াখালী, চিটাগাং, কুমিল্লা বিশাল একটা বন্যা হয়েছিল, তখন তো অনেক টাকা আপনারা আদায় করে নিয়েছিলেন। ওই যে ঢাকাতে কি জানি একটা জায়গাতে আপনারা আশ্রয় খুলছিলেন, ত্রাণ দেওয়ার জন্য একটা কেন্দ্র খুলছিলেন। ওইখানে তো আমরা শুনেছিলাম যে অনেক টাকা উঠেছিল। সেই টাকার হিসেবটা তো আপনাদের কাছ থেকে অনেকেই চাইছিল, কিন্তু দিতে পারছেন?
দিতে পারেন নাই, পারবেন না, কিভাবে দিবেন? একবার যদি পেটে চলে যায় সেটা কি আর বের করা সম্ভব? পুষ্করিণীতে আদার ফেলেছেন, মাছটা আদারটুকু খেয়ে ফেলছে, ভিতরে যাই তো কাঁটাটা আটকে গেছে। এখন তো মাছ চেষ্টা করলো আর ওই কাঁটা থেকে ছুটতে পারতেছে না। এখন আস্তে আস্তে মনে করেন ক্যার ক্যার করে বড়শিতে সুতা পড়তেছে, আর মাছ আস্তে আস্তে ওই বড়শিওয়ালার হাতে চলে আসতেছে। আপনাদের পরিস্থিতিটা এমন। সরকারের দোষ দিয়েন না, সরকারের কোনো দোষ নাই। দেশ চালাইবার জন্য যে সময়টা সরকার গঠন করছে, এই সময়তে একটা দেশের সরকার গঠন করার পরে দেশটাকে নিয়ন্ত্রণ করা খুবই হার্ড, খুবই কষ্টকর একটা সময়, খুবই কষ্ট হচ্ছে দেশটা চালানোর জন্য। তারপরও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি ওনার মেধাটা, ওনার ব্রেনটাকে উনি এমনভাবে খাটাচ্ছে যেন দেশের মানুষ, 20 কোটি মানুষ যেন কষ্ট না পায়, 20 কোটি মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সেই চেষ্টাটুকু করে যাচ্ছে। কিন্তু সেই জায়গায় আপনারা সহযোগিতা করবেন। আপনারা যদি দেশের মানুষকে ভালোই বাসেন তাহলে সরকারকে সহযোগিতা করেন, সরকার যেন দেশটাকে ভালোভাবে চালাইতে পারে সেই চেষ্টা করেন না ভাই। তো আমি এই ভিডিওর মাধ্যমে অনুরোধ করব, সম্রাট ভাই এই মুহূর্তে আপনি মিডিয়াতে আসা খুবই প্রয়োজন। কারণ জুলাই যোদ্ধা যারা দাবি করতেছে তার ভিতরে কিন্তু আপনি একজন। আমি নিজে মিডিয়াতে দেখতাম, আপনার কথাগুলো শুনতাম, উসমান হাদি ভাইয়ের কথাগুলো শুনতাম। আমি মাঝে মাঝে বলতাম যে এই দুইটা মানুষ এমনভাবে কথা বলে, তারাই আসলে দেশের জন্য কিছু করতে পারবে। তো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে আমি বিশেষভাবে অনুরোধ করব, সম্রাট ভাইকে এই মুহূর্তে, কারণ উনি একজন কিন্তু জুলাই আন্দোলনের সময় মিডিয়াতে এসে গাইডলাইন দিয়েছে সারা বাংলাদেশের মানুষকে, টকশোতে এসেছিল। এখন আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা টিভি চ্যানেলে, যেগুলো আন্তর্জাতিক টিভি চ্যানেল, জাতীয় টিভি চ্যানেল, তারা খালি এনসিবির যেগুলা মানে চাপা মারতে পারে, যেগুলা কাজে কোনো পরিচয় না, কথায় পরিচয় হচ্ছে, তাদেরকে ডেকে এনে মিডিয়াতে কথা বলাচ্ছে। আর যারা প্রকৃত অর্থে জুলাই আন্দোলনের সময় সারা বাংলাদেশের মানুষকে একতাবদ্ধ করেছিল, সেই মানুষটার ভিতরে একজন মানুষ কিন্তু হারিয়ে যাচ্ছে। সেই জিনিসটা কিন্তু আমরা খবর নিতেছি না, খবর রাখতেছি না। সম্রাট ভাইকে কেউ ডাকাইছেন? কোন একটা মিডিয়ায় পর্যন্ত সম্রাট ভাইকে ডাকে কথা বলাইছেন? বলার নাই কেন রে ভাই? আপনারা আগের একটু সম্রাট ভাইয়ের টকশোতে যেই বক্তব্যগুলো, যে কথাগুলো বলেছিল, ওইগুলো একটু ফলো করেন তো। ওনার কথাগুলো কোন লাইনে ছিল? ওনার গাইডলাইনগুলো সারা বাংলাদেশের মানুষকে কিভাবে দেওয়া হয়েছিল? কেন ওনাকে ডাকতেছেন না? ওনাকে ডাকার এখন টিভি চ্যানেলে খুবই প্রয়োজন, কারণ উনি বলতে পারবে ঠিক মতো। কারণ কাঁটা দিয়ে কাঁটা খুলতে হয়, ধাত ভাঙ্গার জবাব ধাত ভাঙ্গা দিয়ে দিতে হবে, এটাই স্বাভাবিক। এবার আসুন আমি জামায়াতের ভাইদেরকে উদ্দেশ্য করে হালকা কিছু কথা বলবো, যেহেতু আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, মনে কিছু নেবেন না। ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করবো। এবং কি যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন। ভিডিওটা দেখে আসলে আমার কথাগুলো কি লাইনে না আছে নাকি বে লাইনে চলে যাচ্ছে সেটাও আমাকে জানাবেন। তো যাই হোক, আমি আবার বলতেছি বাংলাদেশের জামায়াত ইসলাম ভাইদেরকে, ভাই জামায়াত ইসলাম ভাইও একটি ভালো দল, খারাপ দল না। কিন্তু এখানে কিছু মানুষ তৈরি হচ্ছে, যে মানুষগুলা কখন কোন গাইডলাইন দিলে দেশের জন্য ভালো হবে সেই জিনিসটা ভাবতেছি কিনা জানি না, সেগুলো ভাবতেছি কিনা জানি না। বিরোধী দলের স্থানে কিন্তু এখন আছে জামায়াত ইসলাম। তো জামায়াত ইসলাম ভাইদেরকে বলবো, আপনারা যদি সারা বাংলাদেশের 20 কোটি মানুষের সুখ শান্তি চান, তাহলে অবশ্যই সরকারের প্রতি আপনাদের সহযোগিতার হাত বাড়াই দিতে হবে। আপনারা যদি রাস্তায় এসে রাস্তা ব্লক না করেন, আন্দোলনের হুমকি না দেন, মিটিং মিছিল করে র্যালির নাম দিয়ে রাস্তা ব্লক না করেন, আপনারা যদি এই মুহূর্তে সরকারের সাথে যোগাযোগ করে সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, সারা বাংলাদেশের মানুষ তখন আপনাদের প্রতি আত্মবিশ্বাসের জিনিসটা আসবে। আর যদি আপনারা মনে করেন যে না আপনারা রাজপথেই চলে আসবেন, ভাই রাজপথে আপনারা আসলে এটা ভাইবেন না যেটা 24-এর মতো ডাকলে মানুষ চলে আসবে। আর মানুষ কি বোকা নিমিয়া? মানুষ তো ভাত মাছ খায়, সবারই তো জ্ঞান বুদ্ধি আছে। আপনারা ডাকলে কেউ আসবে না, হয়তো বা আসবে। কারা আসবে জানেন? আপনাদের যে রাজনীতি দলের সাথে যারা সম্পৃক্ত তারাই আসবে, এছাড়া সাধারণ পাবলিক আসবে না। যিনি কোনো জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, জামাত কোনো কিছুর সাথে সম্পৃক্ত না, কোনো রাজনীতি বুঝে না, রাজনীতি করে না সাধারণ পাবলিক,
তারা 24-এ রাস্তায় নামে আসছে, এখন আসবে না। কারণ এখন কেন আসবে? তারা দেখতেছে না দেশের পরিস্থিতি, তারা দেখতেছে না বিশ্বযুদ্ধ কিভাবে চলতেছে, কিভাবে ইরানের উপরে আক্রমণ হইতেছে, কিভাবে এখন সৌদি একটা দেশ রাষ্ট্রের সাথে মিলে যাচ্ছে, একটা আরব কান্ট্রি মুসলমান কান্ট্রি হয়ে মুসলমানের প্রতি তারা কিভাবে কি করতেছে, এখন সেই যুদ্ধটা যে আরো ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিতেছে, সেগুলো বুঝতেছে না মানুষ। সেগুলো মানুষ বুঝে, যে মূর্খ সেও বুঝে। আপনাদেরকে অনুরোধ করে বলবো, যদি সাধারণ পাবলিকের ম্যান্ডেটটুকু আপনাদের দিকে নিতে হয়, এই মুহূর্তে কোনো মিটিং মিছিল সমাবেশ হরতাল অবরোধ কোনো কিছুই না, কোনো হুমকি দুমকি কোনো কিছু না দিয়ে দুইটা হাত সরকারের প্রতি বাড়াইয়া দেন, দুইটা হাত দিয়ে সরকারকে সহযোগিতা করেন। দেশটা এখন খুব ভয়াবহ অবস্থায় আছে, কারণ হচ্ছে বিশ্বযুদ্ধ, সারা বিশ্বের পরিস্থিতি খারাপ। সারা বিশ্বের পরিস্থিতির উপরে নির্ভর করে দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এই মুহূর্তে সবার সহযোগিতার খুবই প্রয়োজন। সেই সহযোগিতার জন্য বিরোধী দলের নেতা হিসেবে আপনাদের একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটুকু আপনারা পালন করা খুবই গুরুত্বপূর্ণভাবে, দায়িত্বটুকু পালন করার খুবই প্রয়োজন এই মুহূর্তে। বিরোধী দলের মাননীয় প্রধান ডক্টর শফিকুর রহমান, উনি খুবই একজন জ্ঞানী মানুষ। ওনার ভিতরে অনেক কিছু আছে, কিন্তু সেইগুলো যা আছে উনি থাকা সত্ত্বেও সেগুলা সময় মতো জায়গা মতো প্রয়োগ করতে পারতেছে না ওনার দলের কিছু ছাড়া কাটার জন্য। না হয় উনি একজন ভালো মানুষ, উনি চাচ্ছে সরকারকে সহযোগিতা করতে, আর ওনার দলের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা ওনাকে সেই সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতে দিচ্ছে না, তাই উনি একা কি করবে। তারপরে ওনার উপরে সবচেয়ে বেশি দায়িত্ব, এবং কি সারা বাংলাদেশের মানুষ বিরোধী দলের নেতা হিসেবে ওনার কাছে সেটাই দাবি করতেছে যে এই মুহূর্তে সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য, সরকারকে সহযোগিতা করার জন্য। আপনারা দেখেন তারেক রহমান সরকার, তিনি চাচ্ছে কিভাবে সরকারি খাতে খরচ কমাইয়া দেশের মানুষের পিছনে ব্যয় কইরা দেশটাকে উন্নত করা যায়। আর আপনারা কি করতেছেন ভাই? তারেক রহমান কি করতেছে সেগুলো তো আমরা দেখতেছি, দেখার পরেও কি আপনারা আমরা উল্টা পাল্টা বুঝাইলে কি আমরা বুঝে নিব? একটা চোখে দেখতেছি যে জিনিসটা, সেই জিনিসটা আপনারা যদি মিথ্যা প্রমাণ করাইতে চান মুখের বাণী দিয়ে, মিষ্টি মিষ্টি কথা দিয়ে, মধুর মধুর কথা দিয়ে, ভাই এখন মিষ্টি মিষ্টি কথা মধুর মধুর কথা চলে না। এখন ডিজিটাল বাংলাদেশ, অনলাইনের বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। সবাই মিলে করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা কুমিল্লাতে এখন একটা ভাষা ব্যবহার করতেছি তারেক জিয়ার মতো, সবাই মিলে করব কাজ, গর্ব দেশ, করব ইতিহাস। না সবাই মিলে করব কাজ, করব গর্ব ইতিহাস। সবাই মিলে করব কাজ, গর্ব ইতিহাস। কারণ কি জানেননি? তারেক জিয়া বলেছে সবার আগে বাংলাদেশ, সেই সবার আগে বাংলাদেশটা সৃষ্টি করতে হলে সবার আগে একটা ইতিহাস সৃষ্টি করতে হবে। সেই ইতিহাসটা সৃষ্টি করার জন্য একমাত্র তারেক রহমান ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে কোনো দল নাই, কোনো দল নাই। একটা দলে আছে, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর জাতীয়তাবাদী দলের ভিতরে যে সাড়া কাটা নাই তা না, কিন্তু তারেক রহমান দেখতেছেন নি কিছু। ওনার দলে সাড়া কাটানো যতই চেষ্টা করুক ওনার মাথাটাকে নষ্ট করার জন্য, উনি কিন্তু সে মাথা নষ্ট করতেছে না, উনি ঠান্ডা মাথায় সেগুলো জবাব দিচ্ছে। যে সাড়া কাটাগুলো দলের ভিতরে উচ্ছৃঙ্খল সৃষ্টি করতেছে, সেগুলোকে দল থেকে বহিষ্কার করতেছে, সেগুলোকে আইনের আওতায় নিয়ে আসতেছে। ওনার একটাই কথা, দল বল নির্বিশ্বাসে সবাই দেশের জন্য কাজ করতে হবে। কেউ যদি দেশের বিরুদ্ধে চলে যায়, সে আবার নিজের দলের যত বড় নেতাই হোক তাকে ছাড় দেওয়া হবে না। এই কথাটা কে বলছে? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলছে। শুধু বলছে না, তিনি কাজও প্রমাণ করে দিচ্ছে। কথাটা মনে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।